বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সৈয়দ লিটু, সভাপ্রধান গণ রাজনৈতিক জোট গর্জ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। জি ধন্যবাদ। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই। প্রথমে যে তথ্যটি আমি একটু জানাতে চাই তা হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য ব্রিটেনে যাচ্ছেন এবং তাকে বিদায় জানাতে নেতাকর্মী ও সমর্থকরা কিন্তু ঢাকার বিভিন্ন জায়গা থেকে রাস্তায় আমরা দেখেছি যে জড়ো হয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানাচ্ছেন, বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছেন। আমি পরে যে তথ্যটি একটু তুলে ধরবো তা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত মোট 97 জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এদের মধ্যে গুমের সঙ্গে জড়িত অভিযোগে 22 জনের এবং জুলাই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে 75 জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এটি বাংলা স্থানীয় সময় মঙ্গলবার এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন। এবং যাদের পাসপোর্ট বাতিল করা হয়েছে তাদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন বলেও জানিয়েছেন তিনি। এরপর যে তথ্যটি আমি একটু তুলে ধরবো তা হচ্ছে রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, এমনটা বলেছেন প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে, সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জন আকাঙ্ক্ষা তৈরি করতে পেরেছি। আমরা দুটি সময় বেঁধে দিয়েছি, যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব, সংস্কার বেশি চাইলে আরও 6 মাস বেশি সময় দিতে হবে। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত 6 কমিশন 15 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে, এরপর সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটা তিনি জানিয়েছেন। এবং এরপর আমি যে তথ্যটি দিব তা হচ্ছে জামায়াত ইসলামের যে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, তিনি বলেছেন বাংলাদেশের সমাজ রাজনীতি ও ইকামতে দিনের আন্দোলনের জন্য 2025 সাল টার্নিং পয়েন্ট, যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়া যাবে কিনা, নাকি নতুন কোনো নৈরাজ্য আবার পিছিয়ে দেবে, সেই ফয়সালার বছর হচ্ছে 2025। এরপর আরেকটি তথ্য আমি তুলে ধরি, তা হচ্ছে রাজধানীর সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং জানা গেছে যে স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগ সহ 9 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আধা ঘন্টা থাকার পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান। এ সময় শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে ভেতরে যান বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের পক্ষে 4 সদস্যের একটি প্রতিনিধি দল। অন্যদিকে বাইরে অপেক্ষায় ছিলেন শতাধিক শিক্ষার্থী। এক পর্যায়ে তাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডা হয়, পরে লাঠিচার্জ করলে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় 2 রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়। এরপর আরেকটি তথ্য আমি দেই, সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্যে থেকে কিছু সংখ্যককে পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন যে আমরা আপাতত পুলিশে শুরু করছি, পরবর্তী সময়ে আমরা মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ডিপার্টমেন্টে এটা করে দেব এবং আপাতত 100 জন আহতকে দিয়ে শুরু করতে যাচ্ছি পুলিশে চাকরির যে বিষয়ে বলছিলাম, পরবর্তী সময়ে আমরা এই সংখ্যা আরও বাড়াবো, এমনটা তিনি জানিয়েছেন। এরপরে যদি আমি দেখি যে তথ্যটি আমার হাতে, তা হচ্ছে আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম, আমার সাথে আরও অনেকে ছিল, জয় বাংলা বলা যদি অপরাধ হয় তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেন। এটি সিরাজুল আলম খানের 84তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আসম আব্দুর রব এই কথা বলেছেন। এবং তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন, বিজয় লাভ করার পর জয় বাংলা এই দুটি শব্দ বলে বিজয় উদযাপন করেছেন, তারা বলেছেন বাংলার জয়, বাঙালির জয়। এবং তিনি আরও কিছু কথা বলেছেন এই সংশ্লিষ্ট। আমি পরবর্তী প্রসঙ্গে চলে যেতে চাই সময়ে যাতে কম লাগে। পরে যে বিষয়টি তা হচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড় কেয়ারা সীমান্ত এলাকায় জহুর আলী বয়স 55 নামের এক বাংলাদেশি ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও সীমান্তের ওপারে ভারতীয় লোকজন তাকে পিটিয়ে হত্যা করেছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ এবং ওই ব্যক্তির মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমা হাসপাতালে নিয়ে যায়, এমনটা স্থানীয়রা বলছেন। এবং নিহত জহুর আলীর যে স্ত্রী সুফিয়া খাতুন তিনিও এমনটাই বলেছেন।
এরপর যদি দেখি ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক ও আশ্রয়ে থাকা মোট 90 বাংলাদেশি নাবিক ও জেলে দেশে ফিরেছেন বাংলাদেশে। এটি বাংলাদেশ স্থানীয় সময় মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ফিরে আসা নাবিক ও জেলেদের আনুষ্ঠানিকভাবে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। এ সময় মাছ ধরার ট্রলার দুটিও মালিকদের কাছে তুলে দেওয়া হয়। এই ছিল কিছু তথ্য, আমি খুব সংক্ষেপে এগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আমি আলোচনায় চলে যেতে চাই। শরীফুজ্জামান শরীফ এবং সৈয়দ লিটু, আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসি যে বিষয়টি নিয়ে, যেমনটা বলছিলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে অথবা হতে পারে, তিনি যেটি বলেছেন। এবং অন্তর্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে তিনি বলছেন। আমি আসলে আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, সরকার কি কোনো রোডম্যাপ দিয়েছে? সরকারের কাছ থেকে কি আপনারা নির্বাচন সংশ্লিষ্ট অথবা সংস্কার সংশ্লিষ্ট কোনো ঠিকঠাক মতো রোডম্যাপ পেয়েছেন বলে মনে করেন? শরীফুজ্জামান শরীফ। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আপনি যে সংবাদটা দিয়ে শুরু করেছেন এই সংবাদটা আমিও দেখেছি। গত কয়েক মাস ধরে মানুষের মনে সব থেকে বড় যে প্রশ্নটি, সেটা হচ্ছে যে আমাদের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে। কারণ বাংলাদেশের মানুষ গত কয়েকটা নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সেই কারণে দেশের মানুষ নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ এবং দেশকে একটা রাজনৈতিক সরকারের মাধ্যমে পরিচালিত হবে, অবশ্যই যে সরকারটি হবে জনগণের দ্বারা নির্বাচিত, সেই আকাঙ্ক্ষাটা মানুষের মধ্যে আছে। কিন্তু গত 5ই আগস্টের পরে যারা দায়িত্ব নিয়েছেন তাদের কাছ থেকে অনেক বিষয়ে নীতি নির্ধারণী বক্তব্য আসার পরেও ভোট নিয়ে, পরবর্তী নির্বাচন নিয়ে বেশ রহস্যজনক কতগুলো বক্তব্য এবং আচরণ আমরা লক্ষ্য। আপনি খেয়াল করবেন যে বিভিন্ন সময় যখন সরকারের একাধিক উপদেষ্টা নির্বাচনের বিষয়ে কথা বলেছেন, তখন এই যে আজকে যিনি সংবাদ সম্মেলন করলেন প্রেস সেক্রেটারি, তিনি কিন্তু বলেছেন যে এই কথাগুলো সরকারের বক্তব্য না, এই কথাগুলো ওই উপদেষ্টা অথবা সেনাপ্রধানের ব্যক্তিগত কথা। এটা নিয়ে আমরা সমালোচনা করেছি যে উপদেষ্টারা যে কোনো বিষয়ে তাদের মতামত দিলে সেটা তাদের কালেকটিভ ওপিনিয়ন হচ্ছে, কিন্তু কেবলমাত্র যখন নির্বাচন নিয়ে কথা বলছেন তখন বলা হচ্ছে যে এটা তার ব্যক্তিগত বক্তব্য এবং নির্বাচন নিয়ে যা বলার প্রধান উপদেষ্টা বলবেন। আমরা গত কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টার নির্বাচন বিষয়ে যদি, সুতরাং, ইত্যাদি এরকমের কতগুলো শব্দ যোগ করে নির্বাচনের একটা সম্ভাব্য সময়ের কথা শুনছি। কিন্তু আমি মনে করি যে তার এই বক্তব্যটি, এবং ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে এই ধরনের বক্তব্য, অস্পষ্ট বক্তব্য রাজনৈতিক দলগুলো গ্রহণ করছে না। তারা স্পষ্ট করে জানতে চাইছে যে সরকারের পরিকল্পনাটা কি, সরকার কবে নির্বাচনটি দিতে চান। আমরা গত কয়েক মাসেই আমরা প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির বিভিন্ন ধরনের বক্তব্য আমরা দেখছি। তো বিভিন্ন সময়ে তিনি যে কথাটি বলছেন আজকের সংবাদ সম্মেলন থেকে এই বিষয়টির সাথে অনেকটা পরস্পর বিরোধী। কি পরস্পর বিরোধী হচ্ছে তার মুখ থেকেই আমরা কিন্তু শুনেছি যে নির্বাচন সংক্রান্ত সরকারের সিদ্ধান্তটি আসবে প্রধান। জি, শরীফুজ্জামান শরীফ, আমি সম্ভবত আপনাকে শুনতে পাচ্ছি না, নিশ্চয়ই আমরা সংযোগটি ফিরে পাবো। আমি একটু সৈয়দ লিটুর কাছে যেতে চাই। সৈয়দ লিটু, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, সৈয়দ লিটু, যে বিষয়ে শরীফুজ্জামান বলছিলেন একই বিষয় আসলে আপনার কাছে প্রশ্ন। এই যে নির্বাচনী রোডম্যাপ অথবা নির্বাচন প্রসঙ্গে যে প্রশ্নটি বারবার আসছে, অথবা সরকারের পক্ষ থেকে উপদেষ্টা সহ আজকে যেমন প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন সৈয়দ লিটু? জি, অসংখ্য ধন্যবাদ আশফাক ভাই। সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরেকজন সহ আলোচক জনাব শরীফুজ্জামান শরীফ। তিনি আমার অসম্ভব প্রিয় একজন আলোচক এবং বিশ্লেষক এবং রাজনীতিবিদ, এবং সেই সঙ্গে আমার বন্ধু মানুষ।
তো উম, এটা মানে খুব সর্বাধিক আলোচিত বিষয় নিঃসন্দেহে। তো মূল আলোচনাটা কিন্তু ওই যে সংস্কার নিয়ে, অর্থাৎ মানে নির্বাচনটা হবে, মানে সেটার জন্য সরকার পক্ষ কি বলে এই যে সংস্কার মানে কে সামনে নিয়ে এসছেন, এবং রাজনৈতিক দলগুলো নির্বাচন মানে নির্বাচনের প্রয়োজনীয়তাকে সামনে নিয়ে আসছেন। আমি আসলে ভাই একটা কথা দেখেন, মানে এই মানে সংস্কার বিষয় নিয়ে আমি প্রথমে একটু কথা বলি। যে আপনি যদি মানে বাইরে যান, আপনি র্যান্ডম যদি 10 জন মানুষকে জিজ্ঞাসা করেন যারা ভিন্ন ভিন্ন দলের পড়বে, আপনি যদি এই মানুষগুলোকে জিজ্ঞাসা করেন যে সংস্কারটা আসলে কি, আমরা এই যে মানে সরকারি দল বিরোধী দল সবাই মিলে, আমরা এই যে সরকার সবাই মিলে যে এই যে সংস্কার সংস্কার নিয়ে আলোচনা করছি, আসলে সংস্কার জিনিসটা কি, এইটা আপনি মানে র্যান্ডম 10 জন মানুষকে রাস্তায় নেমে জিজ্ঞাসা করেন তো। আমার মনে হয় মানে স্পেসিফিক্যালি আমার মনে হয় মানে কি বলে 10 জনের মধ্যে বোধহয় 9 জন মানুষই সুনির্দিষ্ট করে উত্তর দিতে পারবে না যে সংস্কারটা আসলে কি। মানে যে উত্তরটা দিবে সেটা হচ্ছে যে একটা পক্ষ উত্তরটা দিবে যারা ধরেন এই যে একেবারেই অন্তর্বর্তী সরকারকে মানে খুব বেশি মানে বোঝেন না, খুব বেশি ভালোবাসেন, তারা একটা পক্ষ উত্তর দেবেন এরকম যে তাদের কাছে সংস্কারটা হচ্ছে ধরেন একটা মানে কি বলে ভিটামিন ট্যাবলেট, যেটা হয়তো কোনো একটা মানে মানে ওষুধ কোম্পানিতে তৈরি করতে দেয়া হয়েছে, একটা নির্দিষ্ট সময় পরে এই ভিটামিনটা তৈরি হবে, এবং সেই ভিটামিন ট্যাবলেটটা আপনার এই সব রাজনৈতিক দলকে সব নেতাদেরকে মানে মুখ চেপে ধরে হা করে এক এক ফোঁটা করে যদি খাইয়ে দেওয়া যায়, তাহলে মানে সব রাজনীতিবিদরা সব রাজনৈতিক দলগুলো ভালো হয়ে যাবে, দেশে কোনো অনাচার অনিয়ম দুর্নীতি থাকবে না, সব রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়েই একেবারে মানে মানে পরিশুদ্ধ দেশ চালাতে শুরু করবেন, সুশাসন দেশ জুড়ে ছেয়ে যাবে, কোথাও কোনো সমস্যা থাকবে না। ব্যাপারটা বোধহয় তারা সংস্কার বলতে মানে সংস্কার হলে বোধহয় এরকম একটা কিছু হয়ে যাবে, এরকম একটা ট্যাবলেট তৈরি হচ্ছে সংস্কার নামে, তারা ব্যাপারটাকে এরকম একটা কিছু ভাবেন। আবার আরেকটা পক্ষ দেখবেন মানে তাদের উত্তরটা আপনি এরকম পাবেন যে যারা এই নির্বাচনটা খুব দ্রুত চান, তারা মনে করেন মানে তাদের কাছে সংস্কারটা হচ্ছে মানে এক ধরনের এই ফুটিকা আর কি। মানে তারা মনে করেন যে এই সংস্কার মনে হয় এমন একটা জিনিস, এটা আসমান থেকে পড়া এমন কোন একজন দরবেশ বাবা হয়তো, যে মানে এই সংস্কারটা হয়ে গেলে তারা যে পেশি শক্তি দিয়ে অর্থ শক্তি দিয়ে বা মিথ্যাচার করে যে নির্বাচনটা করে তারা বিজয়ী হয়ে আসেন, তো সেই সংস্কারটা সেই নামের সেই বাবাটা এসে হাজির হলে বোধহয় মানে এই অনিয়ম দুর্নীতি এগুলো বোধহয় করা যাবে না, মিথ্যা কথা বললেই বোধহয় মুখ থেকে সত্যি কথা বের হয়ে যাবে, সত্যি কথা আর বলা যাবে না, তখন আমরা তারা কেউ জিততেও পারবে না। মানে এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে যে সংস্কার ব্যাপারটা নিয়ে এক পক্ষ সংস্কারটাকে এরকমই একটা ট্যাবলেট ভাবেন যেটা দিয়ে যেটার এক ফোঁটা খাইয়ে দিলে মানে বাংলাদেশ থেকে সব অনিয়ম দুর্নীতি চলে যাবে, আরেক পক্ষ মনে করেন যে এটা এমন একটা মানে দরবেশ বাবা এমন একটা ফুটিকা যেটা খেয়ে ফেললে মানে আপনার আর কোনো জোর মানে বিশেষ নির্বাচন বা সেই মানে অনিয়মের নির্বাচন আর বোধহয় করা যাবে না, তারা বোধহয় হেরে যাবেন। তো এরকম একটা ব্যাপার মানে দাঁড়িয়ে গেছে আর কি। মানে সংস্কার জিনিসটা আসলে মানে আসলে তো সংস্কার ব্যাপারটা কি, এটা তো একটা এক ধরনের পরিবর্তন পরিবর্ধন মানে এইটাই তো, তাই না? মানে যেমন ধরেন আপনি তো আপনার মানে বাসায়ও কিন্তু আমরা সংস্কার করি, যেমন ধরেন আপনার ড্রয়িংটা আপনি কখনো সংস্কার করতে পারেন। সেটা কিরকম, যে যে ফার্নিচারটা পুরনো হয়ে গিয়েছে, যে ফার্নিচার দেখতে ভালো লাগছে না, বাইরের লোকজন আসলে দেখতে ভালো লাগে না, সেই ফার্নিচারটা তো আপনি সরিয়ে ফেলেন বা ফেলে দেন, নতুন কিছু ভালো আমার ফার্নিচার আনেন যেটাকে যেটা দেখলে আপনার মানে ড্রয়িংটা সুন্দর হবে, আকর্ষণীয় হবে, মানুষ এসে ভালো বলবে, এরকমই। তো ওই সংস্কার ব্যাপারটাও কিন্তু সেরকমই কিছু নিয়ম, কিছু আইন যেগুলো হয়তো কার্যকর হচ্ছে না যে আইনগুলো, অথবা যে আইনগুলো মানে বা কার্যকর করতে গেলে ভালোর চাইতে খারাপ হচ্ছে, এরকম কিছু আইন এরকম কিছু নিয়মকে আপনি ফেলে দিবেন, এবং এমন কিছু আইনের আপনি নতুন প্রতিষ্ঠা করবেন বা মানে প্রবর্তন করবেন যেগুলো দ্বারা আপনার মানে সুশাসন প্রতিষ্ঠার জন্য সেগুলো সহায়ক হবে। তো এই পরিবর্তন কিছু আইনের পরিবর্তন ছাড়া বা পরিবর্ধন ছাড়া আসলে সংস্কার তো আর কিছু না। জি, তো সৈয়দ লিটু, আমি আপনি আসবো এই এই বিষয়ে। জি, জি জি সৈয়দ লিটু, আমি আপনার কাছে এই বিষয়ে আসবো। আপনি যে কথাটি বলছিলেন সংস্কার নিয়ে, আমি এখানে একটি প্রশ্ন যুক্ত করি আপনার সাথে। জি, সেটা হচ্ছে যে
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি জানিয়েছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মধ্য থেকে আপাতত 100 জনকে পুলিশে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এর আগে আমরা যেটা দেখেছি ট্রাফিক নিয়ন্ত্রণে 1000 ছাত্রকে নিয়োগ দেওয়ার বিষয়ে একটি প্রপোজাল দেয়া হয় এবং এখনো পর্যন্ত 400 জন শিক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে বলে এটিও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আরেকটি প্রস্তাব ছিল সেটি হচ্ছে বিভিন্ন বাহিনীতে যারা অবসরে গিয়েছেন তাদের নিয়োগ দিয়ে ট্রাফিক শৃঙ্খলায় নিয়োজিত করা, তাতে তেমন সাড়া মেলেনি আমরা যেটা দেখতে পেয়েছি। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমরা আপাতত পুলিশে শুরু করেছি, পরবর্তী সময়ে আমরা মন্ত্রণালয়ের অধীনে থাকা সব ডিপার্টমেন্টে এটা করে দিব, অর্থাৎ যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অথবা গত আন্দোলনে গণ আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের আসলে বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার বিষয়টা তিনি বলছেন। এখন এই যে শিক্ষার্থীদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় যে নিয়োগের বিষয়টি, এই বিষয়টি প্রথমত আপনি কিভাবে দেখছেন? সাথে আমি আরেকটু যোগ করি, সেটি হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে সংকট তৈরি হয়েছে বিগত সরকার পতনের পর, বর্তমানে বিভিন্ন ডিপার্টমেন্টে যে সংকট তৈরি হয়েছে সরকারি বেসরকারি, এই যে সরকার এই যে উদ্যোগ যেটা নিচ্ছে যে শিক্ষার্থীদের যুক্ত করা ট্রাফিকে, পুলিশে এবং অন্যান্য জায়গায় পরবর্তীতে হয়তো বা হতে পারে, এগুলো কি আসলে সমাধানের জন্য যেই সংকট অথবা যে জটিলতা রয়েছে তার জন্য কি প্রপার উদ্যোগ বলে আপনি মনে করছেন? এতে কতটা সমাধান সম্ভব বলে আপনার কাছে মনে হয়, সাময়িক অথবা দীর্ঘমেয়াদী? ভাই এই এই প্রশ্নটার উত্তরটা দেওয়া খুব জটিল, কষ্ট এই জন্যে যে এটাকে আসলে যদি আমি সোজাভাবে বলি তাহলে এটা এক ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল। জিনিসটা হলো যে দেখেন যারা এই যে কোনো গণ অভ্যুত্থানে বিপ্লবে যারা প্রাণ দেন তারা তো দেশের জন্য প্রাণ দেন, ভালোর জন্য প্রাণ দেন, ভালো খারাপকে সরিয়ে ভালোর প্রতিষ্ঠার জন্য প্রাণ দেন। তাদের প্রতি অসম্মান হবার থাকা বা অসম্মান থাকার বা তাদেরকে ভালো না বাসবার কোন রকম কারণই নেই। তো তাদের প্রতি ভালোবাসা তো প্রত্যেকটা মানুষেরই থাকবে, আছে। কিন্তু এই যে ইমোশনাল ব্ল্যাকমেইল কথাটা এই জন্যই বলতে হলো যে দেখেন সব জিনিসের কিন্তু একটা নিয়ম আছে। আপনি নিয়মের বাইরে যদি যান তো সেটা কিন্তু শৃঙ্খলা ভঙ্গের একটা কারণ, সেটা শৃঙ্খলা নষ্টের একটা কারণ। নিয়োগ ব্যবস্থার একটা নিয়ম আছে। আপনি আপনি সরকারি নিয়োগ যদি দিতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে। সেই নিয়ম মেনে সরি আশফাক, আপনি শুনতে পাচ্ছেন আমার? জি, আমি শুনতে পাচ্ছি সৈয়দ, আপনি বলুন। সরি, আমার ছবি দেখা যাচ্ছিল না। তো যাই হোক, সরি। তো আপনাকে নিয়োগ যেটার যে গ্রামার সেটা আপনাকে মানতে হবে ভাই। আপনাকে নিয়োগ দিতে হলে, সরকারি নিয়োগ দিতে হলে আপনাকে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে। সেখানে যে যে কাজের যোগ্য সেই কাজের জন্য তাকে বাছাই করতে হবে, সঠিক লোক বাছাই করতে হবে। দেখেন দায়িত্ব একটা জিনিস, আর দায়িত্বের থেকে আর দায় তৈরি হয়, সেই দায়কে সঠিকভাবে পালন করবার যোগ্যতা আরেকটা জিনিস। আপনার যদি আমি যদি যোগ্য না হই কোনো কাজের জন্য, সেখানে আপনি যদি আমাকে ভালোবেসে মায়া করে আপনার ভাই বলে নিয়ে নেন তাহলে সেটা স্বজনপ্রীতি হয় পরিষ্কার, সেটা দায়িত্ব দেওয়া প্রদান হয় না। আপনাকে নিয়োগ দিতে গেলে সরকারি যে কোনো জায়গায় আপনি সে এই যে পুলিশের জায়গায় দেন বা যে কোনো মন্ত্রণালয় দেয়, যেখানে দেন না কেন, নিয়োগ নতুন নিয়োগ দিতে গেলে, প্রশাসনিক নিয়োগ দিতে গেলে যে পদের জন্য আপনি নিয়োগ দিবেন সেই পদের যোগ্য মানুষ আপনাকে খুঁজে বের করে তাকে দায়িত্ব দিতে হবে। তা না হলে আপনি একজনকে নিয়োগ দিয়ে দেওয়া শুধুমাত্র একটি বেকার কমানো না, সেই লোকটা সরকারের একটি অংশ হবে এবং সরকার যে সমস্যাগুলো সমাধান করতে চায় সেই সমাধানের একজন ব্যক্তি হবে। তার অনেক দায়িত্ব থাকবে, তার অনেক দায় থাকবে। এইভাবে যদি নিয়োগ ব্যবস্থা চলে যে আমার মনে হলো অমুক আহত, আমার মনে হলো যে অমুক গরিব, এইভাবে কখনো নিয়োগ দিলে আপনি একটি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না। জি সৈয়দ লিটু, আমি একটু শরীফুজ্জামান শরীফের কাছে যেতে চাই। নিশ্চয়ই এই বিষয় এবং অন্য বিষয় আপনার কাছে আবারও আসবো। আমি বিরতির আগে একটু শরীফুজ্জামান শরীফের কাছে এই বিষয়টি নিয়ে যেতে চাই। আপনি হয়তো শুনতে পাচ্ছিলেন আমাদের আলোচনা। শরীফুজ্জামান শরীফ, আমরা কথা বলছিলাম যে পুলিশে নিয়োগের প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের মধ্যে থেকে কয়েকজনকে প্রাথমিকভাবে হয়তো 100 জনকে নিয়োগ দেওয়ার চিন্তা ভাবনা চলছে অথবা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছি যে ট্রাফিক ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যুক্ত করার কথা হয়েছে এবং অনেককে যুক্ত করা হয়েছে। এছাড়া অবসরপ্রাপ্ত যারা আছেন বিভিন্ন বাহিনীর থেকে অবসরে গিয়েছেন তাদের অনেককে যুক্ত করার একটি চিন্তাভাবনা ছিল ট্রাফিক শৃঙ্খলায়, কিন্তু তাতেও তেমন সাড়া মিলেনি। তো আমি যে প্রশ্নটি রেখেছিলাম সেটি হচ্ছে যে
এই যে উদ্যোগ, এই উদ্যোগটি আপনি কিভাবে দেখছেন এবং এতে আসলে যে চলমান সংকট অথবা যে জটিলতা বা যে সমাধান প্রয়োজন সেগুলো কতটুকু কার্যকরভাবে এগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব, উতরানো সম্ভব, সমাধান সম্ভব? জি, ধন্যবাদ। মাঝে আমার সংযোগটায় সম্ভবত একটু সমস্যা জি, হয়েছিল। তো আপনি যে প্রশ্নটি করেছেন, আমি এই সময়কালে সরকারের অনেকগুলো অস্বচ্ছ সিদ্ধান্ত দেখি, সরকারের অদক্ষতা দেখি, এবং এই অদক্ষতা ঢেকে রাখার জন্য সরকার তার দায়টা আগের সরকারের উপরে চাপিয়ে দিচ্ছে। আপনি বছরের শুরুতে পাঠ্য বই বিতরণের ক্ষেত্রে যে লেজে গোবরে অবস্থা সরকার করে ফেলেছে এবং এর যথাযথ উত্তরটা না দিয়ে তারা অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছে। আজকে শিক্ষা উপদেষ্টা বলেছেন যে আগামী মার্চের আগে আমরা শিক্ষার্থীদেরকে বই দিতে পারবো না। আমি ধরে নিচ্ছি যে এটিও তারা তাদের মনের কথাটা বলেননি এবং তারা একটা কৌশলের আশ্রয় নিয়েছেন। কারণ মার্চ মাসে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রোজার ছুটি থাকে। তো আমার ধারণা সরকার রোজার মাসটা পার করে এটি এপ্রিলে টার্গেট করেছেন অথবা তার পরেও পেতে পারে। এবং এই যে ব্যর্থতাটা, এই ব্যর্থতাটা তারা স্বীকার করতে চাইছেন না। তারা নানা রকমের আজগুবি কতগুলো তথ্য নিয়ে আসছেন, বই ডাউনলোড করে পড়বেন ইত্যাদি ইত্যাদি, এগুলো ব্যর্থতা ঢাকার জন্য। এবং তাদের এই ব্যর্থতাগুলোর কারণে আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা আত্মদানের পর একটা কিছু মানুষের অদক্ষতা, কিছু মানুষের খামখেয়ালিপনার কারণে পরাজিতদের জন্য নতুন নতুন স্পেস তৈরি হচ্ছে, গ্রহণযোগ্যতা তৈরি। এর আগে যে গণঅভ্যুত্থানটি হলো, সেই গণঅভ্যুত্থানটি হয়েছিল চাকরির ক্ষেত্রে যে বৈষম্যটা ছিল সেই বৈষম্যটা দূর করার। কিন্তু এই সময়কালে আমরা এসে দেখতে পাচ্ছি সরকারের নানা জায়গা থেকে সেই বৈষম্যের আশ্রয় নেওয়া হচ্ছে এবং অস্বচ্ছতার আশ্রয় নেওয়া। কিছুদিন আগে আমাদের যুব উপদেষ্টা তিনি একটা অনুষ্ঠানে বললেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে 85,000 নতুন লোককে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগগুলো যে দেয়া হয়েছে, এই নিয়োগগুলোতে কিন্তু কোন রকমের চাকরিতে, সরকারি চাকরিতে নিয়োগের যে মিনিমাম যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোর ধার ধারা হয়। অর্থাৎ পছন্দ মতো মানুষকে অথবা অস্বচ্ছ প্রক্রিয়ায় কিছু মানুষকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে, যেটি জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এবং এর ভেতর থেকে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার যে প্রবণতাটা বাংলাদেশে ছিল, টাকা থাকলে চাকরি কিনে নেওয়ার যে প্রবণতাটা বাংলাদেশে ছিল, সেই বিষয়টাকে আবার ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি করে দেয়। সন্দেহ যদি কেউ করে যে এই কাজটি টাকার বিনিময়ে করা হয়েছে, আপনি তাকে কোনোভাবে দোষ দিতে পারবেন না। কারণ এই যে 85,000-এর কথা বলা হয়েছে, এটি একেবারে অস্বচ্ছ প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যেটি যেটি বলেছেন, আমি মনে করি আহত এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি অবশ্যই জাতি হিসাবে আমাদের কতগুলো দায় এবং দায়িত্ব আছে। কিন্তু সেই দায় এবং দায়িত্বটা আমরা পালন করার জন্য যদি সেই আগের মতোই অস্বচ্ছ প্রক্রিয়ার অনুসরণ করি, তাহলে শহীদদের যে চেতনা, তাদের যে আত্মদান, তার প্রতি নতুন করে তাদেরকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হবে এবং রাষ্ট্রের দায়িত্ব পালনটা দয়া এবং দাক্ষিণ্যের উপরে ভিত্তি করে রাষ্ট্র পরিচালিত হতে পারে। আপনি রাষ্ট্রের অর্গানগুলোকে আপনি তাদেরকেই নিয়োগ দেবেন যারা বেস্ট সার্ভিসটা দিতে পারবে। আপনি যদি গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অথবা রাষ্ট্রের শরীফুজ্জামান শরীফ, আমি দুঃখিত, এরকমের একটু থামাই আপনাকে, আমাকে একটু বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে এসে আলোচনা করি আমরা। আমাকে একটু অনুমতি দেন দুজনই। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। শরীফুজ্জামান শরীফ, বিরতির আগে আপনার সাথে কথা বলছিলাম, এই প্রসঙ্গে কথা বলবো। আমি সাথে একটু ছোট করে আপনাকে একটু যোগ করে দিই একটি প্রশ্ন, আপনি যদি এই বিষয়টি একটু বলেন আমাদের।
জুলাই আগস্ট আন্দোলন নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে 8টি মাঝারি দৈর্ঘ্যের সিনেমা নির্মাণ করা হবে। এটি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী জানিয়েছেন এবং ফারুকী বলেছেন যে এই 8জন চলচ্চিত্রকার নির্বাচনের জন্য আমাদের সার্চ কমিটি গত 2 মাসে 3টি অফলাইন এবং একাধিক অনলাইন সভায় মিলিত হয়। কমিটির সদস্যরা বিভিন্ন বিষয় মাথা রেখে প্রশিক্ষণ, চলচ্চিত্রকারদের নাম প্রস্তাব করেন এবং নানা প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাছাই করা হয়েছে। সেটি এক বিষয়। আমি এখানে আসলে যে বিষয়টি আরেকটু তুলে ধরতে চাই তা হচ্ছে যে গত 10 নভেম্বর উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি শপথ নিয়েছেন। উপদেষ্টা হিসেবে তার 2 মাস এখনো পুরোপুরি হয়নি আমরা বলতে পারি। আজকে যদি আমরা বলি যে জানুয়ারির 7 তারিখ, নভেম্বরের 10 তারিখ থেকে যদি বলি, ধরলাম 2 মাস ধরেই তারা এই প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। ঠিক আছে, এখন আমি কয়েকটি ঘটনা একটু উল্লেখ করি। সেটা হচ্ছে যে শিল্পকলায় প্রদর্শনীরত অবস্থায় নাটক বন্ধ করে দেওয়ার একটি ঘটনা ঘটেছে, এটি নভেম্বরে আমরা দেখেছি। পরবর্তীতে চট্টগ্রামে একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে তৌহিদি জনতার তোপের মুখে অভিনেত্রী মেহজাবিন চৌধুরীকে ফিরে আসতে হয়েছে। এরপরে আরেকটি ঘটনা ঘটেছে, ভুয়া ভুয়া স্লোগানে চিত্রনায়িকা পরিমণি অনুষ্ঠান স্থল ত্যাগ করেছেন। এবং সবশেষ আমরা যদি আরেকটি ঘটনা দেখি, নীলফামারীতে কনসার্টের মঞ্চ ভাঙচুর হয়েছে এবং এই ধরনের ঘটনায় শিল্পীরা তারা কিন্তু উদ্বেগ প্রকাশ করছেন। আমি আসলে এখানে যে প্রশ্নটি রাখতে চাই, ডকুমেন্টারি হতে পারে, ফিল্ম হতে পারে, সবই ঠিক আছে, সংস্কৃতি উপদেষ্টা এই যে বিষয়গুলো, যেই বিষয়গুলো পরে বললাম, এই ধরনের বিষয়গুলোতে আসলে উনি কতটা কার্যকরী ভূমিকা রাখছেন অথবা নজর দিচ্ছেন বলে আপনার কাছে মনে হচ্ছে? শরীফুজ্জামান শরীফ, যদি একটু বলতেন আমাকে। প্রথম জায়গাটা হচ্ছে যে আমি এর আগেও বলেছি যে সরকারের কাজের যথেষ্ট অস্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি। আপনি যে টাইম লাইনের কথা বললেন, আমাদের উপদেষ্টা যারা নির্মাণ করবেন চলচ্চিত্রগুলো, এগুলো বাছাই করার যে প্রসিডিউরের কথা বলেছেন, সেখানে একটা গ্যাপ আছে এবং এর ভেতর থেকে তিনি সঠিক তথ্যটা আমাদেরকে দেননি, এটি পরিষ্কার। দ্বিতীয় জায়গাটা হচ্ছে এই গণ অভ্যুত্থানকে নিয়ে আপনার মনে থাকার কথা, আওয়ামী লীগ যখন পাওয়ারে ছিল তখন বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধকে নিয়ে তারা কোনো কোনো জায়গায় অতিরিক্ত বাড়াবাড়িও করে ফেলেছে। আমরা এই সময়কালে চলচ্চিত্র নির্মাণের থেকে গুরুত্বপূর্ণ মনে করি যে আহতরা এবং যারা শহীদ হয়েছেন তাদের চিকিৎসা এবং পুনর্বাসনের কাজটা আরো গুরুত্বপূর্ণ। কিন্তু কখনো কখনো দেখা যাচ্ছে এক একজন উপদেষ্টা তার মিনিস্ট্রিকে প্রোঅ্যাক্টিভনেস দেখাতে গিয়ে, তাদের সক্রিয়তা দেখাতে গিয়ে তারা এমন কতগুলো কাজের মধ্যে হাত দিচ্ছেন যেগুলো এই মুহূর্তে প্রয়োজন নেই। আমাদের শহীদদের সম্পর্কে মানুষের কাছে আর নতুন করে তথ্য পৌঁছানোর কিছু, কিন্তু এই সময়কালে যে উপদেষ্টারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের মধ্যে সব থেকে সমালোচিত এবং প্রতিবাদের মুখে দায়িত্ব পালনরত মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি সংস্কৃতি জগতে মানুষ, কিন্তু তিনি নিশ্চয়ই এই জায়গার পালসটা বুঝতে পারছেন। শিল্পকলার যে বিষয়গুলো বলেছেন এটি খুবই অনাকাঙ্ক্ষিত। এই বিষয়টি আমি এর আগেও কয়েকটি জায়গায় বলেছি। এই গণ অভ্যুত্থানের পরে আমরা কতগুলো জায়গায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, শিল্প, সাহিত্যর বিষয়ে এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড আমরা রাষ্ট্রের কতগুলো গুরুত্বপূর্ণ জায়গা থেকে দেখছি। আমি স্পষ্ট করে আরো বলি, শেখ হাসিনা বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য জায়গায় দিল্লিমুখী করে ফেলেছিল। বাংলাদেশকে যদি একটা ট্রেন মনে করি, এই ট্রেনটিকে তিনি দিল্লির দিকে নিয়ে গিয়েছে। 5ই আগস্টের পরে আমরা ভেবেছিলাম এই ট্রেনটি, আমাদের প্রত্যাশা ছিল ঢাকার অভিমুখে যাত্রা করবে, কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে সেই ট্রেনটি দিল্লির থেকে ঢাকায় না এসে করাচির দিকে যাত্রা শুরু করেছে। আপনি এই সময়কালে পাকিস্তান থেকে, যেটা আগে ভারত থেকে আসতেন, এখন বাংলাদেশের শিল্পীরা বেকার থাকার পরেও গত গণ অভ্যুত্থানে বাংলাদেশের যে সমস্ত শিল্পীরা সাহসিকতার সাথে তাদের গানের মধ্য দিয়ে, নাটকের মধ্য দিয়ে মানুষকে অর্গানাইজ করেছেন, সংগঠিত করেছেন, উদ্বুদ্ধ করেছেন, সেই শিল্পীদেরকে বাইরে রেখে এখানে দেখা যাচ্ছে পাকিস্তান থেকে একের পর এক শিল্পীদেরকে নিয়ে আসা হচ্ছে এবং এই কাজটি সংগঠিত হচ্ছে
এই সংস্কৃতি উপদেষ্টার হাত থেকে। এবং যেহেতু তিনি এই মিনিস্ট্রির দায়িত্বে আছেন, সুতরাং আমি অভিযোগ করব তিনি ঢাকা অভিমুখে যে ট্রেনটিকে নিয়ে আসার যে প্রত্যাশাটা ছিল, সেই ট্রেনটিকে মুখ ঘুরিয়ে তার গতি পরিবর্তন করে কখনো কখনো করাচির দিকে নিয়ে যাচ্ছেন। আমরা অতীতেও যে কোনো বিষয়ে অতিরিক্ত, একটা কথা আছে যে লেবু বেশি চটকালে এটি তিতো হয়ে যায়। আমরা সরকারের কাছে অনুরোধ করব, আপনার প্রায়োরিটিটা ঠিক করেন, কোন কাজটা আপনি আগে করবেন। আপনি যে পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে দিয়েছেন, সেই পাঠ্য বইয়ে আমরা দেখেছি যে আবু সাইদের মৃত্যুর তারিখটা পর্যন্ত আপনারা সঠিকভাবে লিখতে পারেননি, সেখানে ভুল করেছেন। অর্থাৎ পাঠ্য বইয়ে আবু সাইদের হত্যাকাণ্ডের ডেট একাধিক তারিখ সেখানে আছে। অর্থাৎ আপনারা যেখানেই হাত দিচ্ছেন আপনাদের সমন্বয়হীনতা বেরিয়ে। জি, শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। আমি একটু সৈয়দ লিটু আপনার কাছে আসতে চাই। বিস্তৃত না করে জি, আপনারা শুনতে যে পাচ্ছি। কাজগুলো করবেন অল্প কাজ করেন এবং সেগুলোকে গুছিয়ে। জি, শরীফুজ্জামান শরীফ, আপনাকে ধন্যবাদ। আমি আসবো নিশ্চয়ই আপনার কাছে আবার সময় পেলে। সৈয়দ লিটু, আপনার কাছে একই বিষয় নিয়ে আসতে চাই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, আপনি যদি এই বিষয়ে কিছু বলতে চান। আবারও ধন্যবাদ। আসলে হচ্ছে কি, মানে মূল জিনিসটা হচ্ছে কি, এই যে মানে যারা এই গণ অভ্যুত্থান বা এটা আন্দোলন যেটাই বলি, তাদের যারা নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি খুব মানে সম্মান রেখেই বলছি, এই আন্দোলনটা শেষ হবার পরে যে জিনিসটা ঘটে গেছে সেটা হচ্ছে যে যারা এই নেতৃত্বে ছিলেন তাদের অসম্ভব মানে জনপ্রিয় বা সবার কাছে খুব আপন হবার কথা ছিল। তো যে কোনো কারণে মানে আন্দোলন পরবর্তী সময়ে, বিশেষ করে সরকার গঠনের পরে যেটা ঘটেছে সেটা হচ্ছে এই যে মানে সমন্বয়ক বলি বা এই যে আন্দোলনের বা যেসব নেতা ছিলেন, ছাত্র নেতা, তারা কি হয়েছে, তারা আসলে মানুষের কাছে খুব জনপ্রিয় না হয়ে খুব শক্তিশালী হিসাবে পরিচিত হয়ে গেছে। অর্থাৎ তারা খুবই শক্তিশালী, তারা চাইলে ফেলে দিতে পারে, তারা চাইলে রাখতে পারে, এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে। যে কারণে হয়েছে কি, যে সব উপদেষ্টারা যে মানে খুবই অকর্মণ্য আমি সেটা বলবো না, অনেকজন উপদেষ্টাই আছেন যথেষ্ট ভালো, কিন্তু সমস্যাটা হয়েছে তারা তাদেরকে খুব মানে অসম্ভব শক্তিশালী ভেবে তারা কি পছন্দ করেন, তারা কিভাবে চান, তারা মানে এইভাবে কাজগুলো বোঝানোর চেষ্টা করছেন। তারা তারা ওই যে দেশে মানে কিভাবে করলে কাজটা সঠিক হবে, কিভাবে করলে মানে কি বলে সংস্কৃতি বা যার যার ক্ষেত্রগুলো উন্নতি হবে, সেই জায়গাটা আসলে তারা কম ভাবছেন। তারা ওই শক্তির পক্ষটাকে মানে ওদেরকে বেশি শক্তিশালী ভেবে তাদেরকে আসলে বেশি গ্রহণযোগ্য করবার চেষ্টাটা, তাদের কাছে গ্রহণযোগ্য হবার চেষ্টাটা বেশি করছেন, যে জন্য মূল সমস্যাটা তৈরি হয়েছে। কারণ এই যে উপদেষ্টারা, এরা তো আসলে মানে রাজনৈতিক মানুষ না, আবার খুব মানে কি বলে মানুষের কাছে খুব জনপ্রিয় মানে মানে কি বলে হিসাবেও প্রতিষ্ঠিত না, যে কারণে তাদেরকে ওই শক্তির কাছে মানে শক্তির কাছে অনেকটা নত হয়ে কাজ করতে হচ্ছে। তো প্রসঙ্গে আসি, যেমন ধরেন এই যে মানে সংস্কৃতি বলেন, তারপরে এই যে শিক্ষা বলেন, সবচাইতে আমাদের যে বড় ক্ষতিগুলো হয়ে গেল সেটা হলো কিন্তু প্রশাসনিক ক্ষতি, বিচারিক ক্ষতি। আপনি বিচার ব্যবস্থা যেভাবে চলছে মানে সেটা সত্যিই খুব দুঃখজনক। বিচার ব্যবস্থা যদি বলি, যে আপনি যদি বলেন যে না অন্যায়কারী বা বিচার পাচ্ছে, মানে অন্যায়কারী শাস্তি হচ্ছে, সেটা আপনি বলতে পারেন, আমি মেনেও নিতে পারি, কিন্তু প্রক্রিয়া যে সঠিক হচ্ছে না এটা কিন্তু খুব সঠিক কথা। আর প্রক্রিয়া ঠিক না হলে আপনার কিন্তু সিস্টেমটা ভেঙে যায়, তখন মানে এক ধরনের স্বেচ্ছাচারিতাটা আমার সামনে চলে আসে। যার শক্তি আছে সে ভালো চাইলেও ভালো করতে পারে, খারাপ চাইলেও খারাপ করতে পারে। আসলে গণতন্ত্র তো সেটা না। গণতন্ত্র হচ্ছে আপনার শক্তি চাইলেও আপনি অন্যায়ভাবে শক্তিটাকে প্রয়োগ করতে পারবেন না। আপনি মানে চাইলেও আপনি মানে মানে আপনার ক্ষমতাকে সামনে নিয়ে খুব ক্ষতিকর কোনো কিছু করতে পারবেন না, আপনি বাধাগ্রস্ত হবেন, আপনার জবাবদিহিতা তৈরি হবে। সেই জায়গাটা কিন্তু হচ্ছে না। আপনার সংস্কৃতি প্রতি মানে মানে উপদেষ্টা, ওনাকে নিয়ে যথেষ্ট বিতর্ক আছে, সেই বিতর্কটা আপনি বাদ দেন। উনি যদি ওনার কাজটা সঠিকভাবে করতে পারতেন, যে কথাটা যে মানে শরীফ ভাই অসম্ভব মানে ভালো কথা বলেন, এই কথাটা চমৎকার করেই বললেন, যে এই যে দেখেন মানে উনি এদেরকে খুশি করতে গিয়ে আমার মনে হয়
মানে এটা খুব মানে বাংলাদেশের অসম্ভব বাজে একটা কালচার, যে আমরা কি করি ওই মানে ভারত থেকে সরতে গিয়ে আমরা পাকিস্তানে চলে যাই, পাকিস্তানে সরতে গিয়ে ভারত চলে যাই, কিন্তু আমরা মানে সঠিকটা ন্যায্যটায় থাকতে পারি না। যেমন মানে এটা ধর্মের ক্ষেত্রে সব চায়, সব কিছু ক্ষেত্রে হচ্ছে। দেখেন আমরা মুক্তিযুদ্ধকে ধর্মের প্রতিপক্ষ করে ফেলেছি, আমরা মানে ভারতের মানে কি বলে আধিপত্যবাদকে মানে পাকিস্তানের সঙ্গে মিলিয়ে ফেলেছি। মানে সব জায়গায় আমরা প্রত্যেককে একটা মানে প্রতিপক্ষ তৈরি করে নিয়েছি। এটা সাধারণ মানুষের দোষ না, এটা দীর্ঘদিনের আসলে মানে অপরাজনীতির ফল আসলে। জি মানে এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে, মানে হয় কি, মানুষের যখন নিজের সামর্থ্য না থাকে বা নিজের গুণ না থাকে, তখন সে মানে অন্যকে দোষী করে তার সঙ্গে টিকে থাকতে চায়। এটা জি একটা মানে অসম্ভব মানে খারাপ সংস্কৃতি। এটা বোধহয় মানে আমাদের এই অঞ্চলে তো অবশ্যই, সারা বিশ্ব জুড়েও মানে এটা এক ধরনের সংস্কৃতি তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমি যে ভালো, অর্থাৎ মানে আমি তার প্রতিপক্ষের চাইতে আরো ভালো, এই কথাটাকে আমরা প্রমাণ করতে চাই না। আমরা প্রমাণ করতে চাই যে প্রতিপক্ষ অনেক খারাপ। তো প্রতিপক্ষ যেহেতু খারাপ, সেহেতু মানে প্রতিপক্ষ চাইতে আমি ভালো। আসলে এটা তো কোনো কথা না। কথা হলো, আমি যদি ভালো হই তাহলেই আমি ভালো। প্রতিপক্ষ খারাপ হলে সে খারাপ, ভালো হলে ভালো। মানে কিন্তু আমি ভালো হলেই আমি ভালো, প্রতিপক্ষ খারাপ মানে আমি ভালো, ব্যাপারটা তো তা না। জি সৈয়দ আমাকে লিটু, ভালো হতে হলে। জি জি জি। ধন্যবাদ। আমি নিশ্চয়ই সময় পেলে আবারও আপনার কাছে আসবো। আপনাকে ধন্যবাদ। আমি একটু শরীফুজ্জামান শরীফের কাছে যেতে চাই। শরীফুজ্জামান শরীফ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আমি যে বিষয়টি আপনার কাছে একটু রাখতে চাই, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একদল শিক্ষার্থীর সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 2 রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছে পুলিশ, যেমনটা আমরা দেখতে পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে। এই ঘটনার ব্যাপারে আপনি কি বলবেন? বিষয়টা আপনি কিভাবে দেখছেন শরীফুজ্জামান শরীফ? প্রথমত হচ্ছে যে এই সময়কালে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যায়। বিভিন্ন বিষয়ে তারা খুব দ্রুত তাদের যে প্রতিক্রিয়াগুলো জানাচ্ছে, কখনো কখনো এই প্রতিক্রিয়াগুলো অস্বাভাবিক পর্যায়েও চলে যায়। কিন্তু এই প্রতিক্রিয়া জানানোর পেছনে রাষ্ট্রের নীরবতা কখনো কখনো তাদেরকে অতিরিক্ত প্রতিক্রিয়া জানাতে উদ্বুদ্ধ করছে বা সহযোগিতা। আপনার মনে আছে ইন্টারমিডিয়েট পরীক্ষা বাতিল করার জন্য যখন একদল শিক্ষার্থী সচিবালয়ের 14 তলায় উঠে গেল এবং তারপরে তারা ইন্টারমিডিয়েট পরীক্ষাটা বাতিল করাতে পারল, যে পরীক্ষাটা দিব না এই ধরনের মনোভাব যাদের ছিল, পরীক্ষাটা দিব এই মনোভাবটা ছিল তার থেকে কয়েক গুণ বেশি মানুষের। তারপরেও তারা যখন সরকারের কাছ থেকে এটি আদায় করে নিতে সমর্থ হলো, স্বাভাবিকভাবে অনেক সময় অন্যায় কাজ অথবা অনাকাঙ্ক্ষিত কাজ করার ক্ষেত্রে এটি উদ্বুদ্ধকরণের ক্ষেত্রে একটা ভূমিকা রাখে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কতগুলো দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে এসেছিল এবং তাদের একটা টিম উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলেন। তো তারপরে রাস্তায় কি ঘটনা ঘটলো যে পুলিশকে গুলি করতে হলো, একই সাথে একজন শিক্ষার্থীকে যেভাবে নির্যাতন করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় এসেছে, এটি খুবই অন্যায় এবং অনাকাঙ্ক্ষিত। পুলিশের মধ্যে যে ধরনের 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা যে বিষয়গুলো দেখেছিলাম, যে তাদের মধ্যে অসহিষ্ণু মনোভাব এবং এই ঘটনার ভেতর থেকে যে শিক্ষার্থীর উপরে নির্যাতনের ঘটনাটি, যদি কেউ রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে আপনি তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। সেখানে একজন শিক্ষার্থীকে মারার জন্য আপনার 50-60 জন পুলিশ মিলে তাকে যেভাবে পেটানো এবং লাথি মারা হয়েছে, এটি একেবারেই অগ্রহণযোগ্য। আমি এই শিক্ষার্থীরা যদি কোনো অন্যায় কাজ করে থাকে, কোনো অন্যায় কাজ নিয়ে সেখানে এসে থাকে, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পক্ষে। একই সঙ্গে যে পুলিশ সদস্যরা এই শিক্ষার্থীদের উপরে নির্যাতন করেছে, আমি তদন্ত সাপেক্ষে তাদেরও বিচার দাবি করছি। কারণ আমরা পুলিশের আচরণের পরিবর্তন চাইছি। আমরা এই ঘটনার ভেতর থেকে দেখতে পাচ্ছি পুলিশের পোশাক পরিবর্তনের আলোচনাটা আসছে, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশের আচরণের বিন্দুমাত্র যে পরিবর্তন আসেনি, তারা নিজেদেরকে সংশোধন করার জন্য
এবং তাদের আচার আচরণে যে ন্যূনতম গণতান্ত্রিক আচরণ করার মানসিকতা যে তাদের তৈরি হয়নি, এটি আজকের ঘটনা থেকে আবার স্পষ্ট হলো। আমি জি, শরীফুজ্জামান শিক্ষার্থীদের শরীফ, কাছে অনুরোধ করব, জি জি যে জি, কোনো বিষয়ে সংক্ষেপে জি। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর জন্য। আপনারা কখনো কখনো কতগুলো ঘটনা ঘটাচ্ছেন যেগুলো সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করছে। কিছুদিন আগে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য ট্রেনে হামলা করার যে ঘটনাটি ঘটেছিল, একই রকমের ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি চাই না। একই সঙ্গে শিক্ষার্থীদের উপরে যেভাবে নির্যাতন করা হয়েছে, আমি সেই ঘটনারও পুনরাবৃত্তি চাই। জি, শরীফুজ্জামান শরীফ, আপনাকে অনেক ধন্যবাদ, এবং সৈয়দ লিটু আপনাকেও ধন্যবাদ। আমাদের সময় আজকে শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পারবেন। দুজনই ভালো থাকবেন। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।